শুভেন্দু অধিকারী এখন ডান দিকে থাকলে বাঁ দিকে থাকে অর্জুন সিং, সব তৃণমূলের ছাত্র। ও এসে জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিল, আপনারা আপনাদের পদধূলি দিয়ে সেটাকে পবিত্র করে দিয়েছেন আরেকবার। মানুষের মাথার 20টা তারের মধ্যে একটা কাটা হয়, 2টা কাটা হয়, এর গোছা ধরে কাটা। এই যে শুভেন্দু দিন রাত মিথ্যে বলে যায়, কেউ শুভেন্দুর দিকে আঙুল তুলে জিজ্ঞেস করে না। আপনি যে চিৎকার করে বলছেন বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, গোটা পৃথিবীতে তো রোহিঙ্গার সংখ্যা 17 লক্ষ। মেরে প্যারে ভাই ও বোন, অর্থাৎ তৃণমূল যদি আজকে তাকে টিকিট দিত তাহলে তার কাছে আজও নরেন্দ্র মোদী দাঙ্গাবাজ। আবারও চলে এলাম দর্শক একটা ভিডিও নিয়ে। আর আজকে যার বক্তব্য শোনাবো এবং শুনবো তিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। কারণ এর আগে দেবাংশুর যে কটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা খুবই পছন্দ করেছেন, অনেকে দেখেছেন। তো সেই দেবাংশু ভট্টাচার্য তিনি হচ্ছেন একজন অন্যতম বক্তা তৃণমূল কংগ্রেসের, খুব ভালো বক্তৃতা দেন। সে আপনি বিরোধী দল করুন বা তার দল নাও করুন, তার দলকে নাও পছন্দ করুন, তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো শুনতে বেশ মজা লাগে। তিনি ঠিক বলুক আর ভুল বলুক, শুনতে বেশ মজা লাগে। অনেকে হাসি, অনেকে আমরা হাসি বা আপনারা হাসেন, আবার অনেকে তার বক্তব্যকে সমর্থনও করেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা 16ই ডিসেম্বরের। এটি হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, অর্থাৎ পার্থ ভৌমিক যেখানকার সাংসদ, সেই লোকসভা কেন্দ্রেরই কোনো একটি অঞ্চলের ভিডিও, বিশেষ করে নোয়াপাড়া, বীজপুর, এই সমস্ত জায়গার ভিডিওটি হবে। এই ভিডিওতে আপনারা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনবেন। আর পুরো তৃণমূল কংগ্রেসের হয়ে দেবাংশু ভট্টাচার্য জোরালো আওয়াজ তোলেন, সোশ্যাল মিডিয়া আমরা দেখি। আর এই যে এই বক্তব্য, এখানে এই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন দেবাংশু। একেবারে বলা যায় কার্যত ধুয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। শুধু শুভেন্দু অধিকারী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্বকে নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। অর্জুন সিংকেও কটাক্ষ করেছেন এই দেবাংশু ভট্টাচার্য। প্রথমেই দেখুন কি বলছে দেবাংশু ভট্টাচার্য। ভিডিওটি অনেকটাই বড় ছিল, প্রায় 30 মিনিটের ভিডিও। তো আমি মেন পার্ট, বিশেষ করে যেখানে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হয়েছে এবং প্রধানমন্ত্রীর যে এসআইআর এই নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। কি বলছে দেবাংশু ভট্টাচার্য চলুন শুনে নেওয়া যাক। দেখুন, এখানে একজন এসে মিটিং করে গেছিল। কবে এসেছিল? শনিবার। শুভেন্দু অধিকারী এসেছিল রবিবারে। শুভেন্দু অধিকারী তো রবিবারে এসেছিল, এই জায়গাটা দিয়ে এসেছিল। আচ্ছা, আপনাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাই। ও এসে জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিল, আপনারা আপনাদের পদধূলি দিয়ে সেটাকে পবিত্র করে দিয়েছেন আরেকবার। আমি তাই নোয়াপাড়ার সাধারণ মামাটি মানুষকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শুভেন্দু অধিকারী এখন ডান দিকে থাকলে বাঁ দিকে থাকে অর্জুন সিং। আপনি বিজেপির মাথার দিকে তাকান, সবকটা মাথা, মানে আপনার হাসি সব তৃণমূলের ছাত্র। একটা নতুন প্রোডাক্ট খুঁজতে বিজেপির কি অসুবিধা? খুঁজে খুঁজে একটা দিলীপ ঘোষ বেরিয়েছিল, আবার খুঁজে খুঁজে একটা শ্রমিক ভট্টাচার্য বের করেছে। বাকি শুভেন্দু, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, সব তৃণমূল থেকে। তারপর হচ্ছে বিষ্ণুপুরের এমপি। আপনি সব ক্যালকুলেট করতে থাকুন, চোখ দিয়ে তাকিয়ে দেখুন, সব তৃণমূলের পুরো। এবার এখানে একটা গল্প আছে। এই যে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা আসছেন, মিটিং করছেন, বক্তৃতা দিচ্ছেন, এদের বক্তব্যের মধ্যে এই কথা আপনি কোনোদিন পাবেন না আমরা ক্ষমতা এলে এটা করব, আমরা ক্ষমতা এলে এই পরিবর্তনটা আনবো। এদের কথার 100টা কথা বললে 50টা কথা বলে হিন্দু মুসলমান, 20টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি, আর 30টা মমতা ব্যানার্জিকে গালাগালি। এই হচ্ছে শুভেন্দু অধিকারীদের বক্তব্যের সামনে। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা, আজকে এসআইআর এর তালিকা বেরিয়েছে, ড্রাফট, অনেকেরই নাম উঠেছে। আমার বুথে এখন অব্দি 5 জন মানুষকে খুঁজে পেয়েছি যাদের ড্রাফটে নাম ওঠেনি। তারা প্রত্যেকে হিন্দু, কিন্তু বেঁচেও আছে। হিন্দুদেরই নাম বেশি। আমার বুথ থেকে 80 জনের নাম বাদ গেছে। 80 জনের মধ্যে একজন মুসলমান, 79 জন হিন্দু। দেখলেন? শুভেন্দু গল্প শুনিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ভয় নাই, এটাই হবে, এনআরসি হবে, কিচ্ছু চাপের ব্যাপার নাই। প্রথম তালিকা বেরোলো, কত লোকের নাম বাদ গেছে? 60 লক্ষের নিচে। আর শুভেন্দু কি বলেছিল? বাংলায় নাকি 1.5 কোটি শুধু রোহিঙ্গা। তাহলে 1.5 কোটির মধ্যে 1 কোটি গেল উড়ে। এবার বাদ দিন বাংলাদেশি, কোথায়? 50 লাখ। এই 50 লাখের মধ্যে 24 লাখ মৃত। তাহলে ভাবদিন 50% হয়ে গেল মৃত, বাকি রইল 25 লাখ। তাহলে কোথায় 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা? এই যে শুভেন্দু দিন রাত মিথ্যে বলে যায়, কেউ শুভেন্দুর দিকে আঙুল তুলে
শুভেন্দুকে জিজ্ঞেস করে না, বাংলার কোনো বড় সংবাদ মাধ্যম শুভেন্দুকে বসিয়ে প্রশ্ন করতে পারে না, আপনি যে চিৎকার করে বলছেন বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, গোটা পৃথিবীতে তো রোহিঙ্গার সংখ্যা 17 লক্ষ। একদম ঠিক ঠিক, এটা যে জিনিসটা গোটা পৃথিবীতে 17 লাখ, শুভেন্দু বলছে শুধু পশ্চিমবঙ্গে 1.5 কোটি। মানুষের মাথার 20টা তারের মধ্যে একটা কাটা হয়, 2টা কাটা হয়, এর গোছা ধরে কাটা, 20টাই কাটা, নালে শুভেন্দু অধিকারী হয় না। আমি শিশির বাবুকে বলবো, আপনি খুব পুণ্য করেছেন, এরকম একটা ছেলেকে পৃথিবীতে গিফট করেছেন, কিন্তু আরেকটা পুণ্যের কাজ করুন, ছেলের মাথার তারগুলো আগে ঝালাই করুন। এ এমন খেপেছে, এই যে রাস্তাঘাটে এসছে, আমার চিন্তা হচ্ছে নোয়াপাড়ার কজনকে ভ্যাকসিন দিতে হবে। এ রাস্তায় বেরোলে যে কাউকে এখন কামড়ে আছে দিতে পারে, খেপা সবসময় ভূত বেঁধে দেবে। রাজনৈতিক নেতা শুভেন্দুকে দেখলে মনে হয় না। আপনারা কথা বলুন তো মায়েরা দাদারা, মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর বিরোধী রাজনীতি করেছেন, তার উল্টো দিকে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু, তার উল্টো দিকে মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু। এই জ্যোতিবাবু বুদ্ধবাবুদের পুলিশ দিদিকে মেরেছে, জ্যোতিবাবুর গুন্ডা মেরে দিদির মাথা ফাটিয়ে দিয়েছে, আইসিইউতে ভর্তি ছিলেন। দিদিকে কেশাগ্র স্পর্শ করে দিদি চুলের মুঠি ধরে মহাকারণ থেকে বার করেছেন। তারপরেও দিদি কোনোদিন জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে তুই তুকারি করেননি, জ্যোতিবাবু বলে কথা বলেছেন, বুদ্ধবাবু বলে কথা বলেছেন। আর আজ এই শুভেন্দু, যে মমতা ব্যানার্জির হাতে যার রাজনৈতিক জন্ম, ছোট্ট থেকে মমতা ব্যানার্জি আজকে যাকে এত বড় নেতা বানালো, যাকে জয়েন করাতে অমিত শাহকে আসতে হয়, সেই মমতা ব্যানার্জিকে তুই তুকারি করে কথা বলে। তাহলে যে ছেলে তার রাজনৈতিক জন্মদাত্রী মায়ের হতে পারেনি, সেই ছেলে বাংলার 5 কোটি মায়ের কি করে হবে? মায়েরা আপনাদের প্রশ্নের উপর ছেড়ে দিলাম। সে যদি মমতা ব্যানার্জির সাথে বেইমানি করতে পারে, আপনারা কোন ছাড়? একজন বেইমান সব সময়ের জন্য বেইমান, কুকুরের ল্যাজ সোজা হয় না। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, এই যে একজন বেইমান অলওয়েজ বেইমান কেন বলবেন? তার সবচেয়ে বড় উদাহরণ অর্জুন সিং। 19-এ টিকিট পেল না, টিকিট অ্যানাউন্সমেন্ট হলো, ও তৃণমূল ভবন থেকে বাড়িও ঢোকেনি, এয়ারপোর্ট গেছে। এবার অর্জুন সিংকে ধরেছে, প্লেন ধরে বিজেপি অফিসে গিয়ে দিল্লি গিয়ে বিজেপি অফিস, বিজেপি করলো। তারপরে 2022 আবার আমাদের দলে এলো, আমরা জেনে শুনে বিষ করলাম পান। তারপর আবার 10ই মার্চ 2024 ব্রিগেড টিকিট অ্যানাউন্সমেন্টের প্রোগ্রাম, স্টেজে অর্জুন বাবু বসেছিলেন, সব টিকিটের নাম ঘোষণা হচ্ছে। আমি তো মনে মনে জানতাম অর্জুন বাবু টিকিট পাচ্ছেন না। আমি না সিঁড়ি দিয়ে উঠতে পর ওর মুখের দিকে তাকিয়েছিলাম, ওর রিয়াকশনটা কি। ও তখনও এক্সপেক্ট করছিল যে ওর নামটা ঘোষণা করা হবে। যেই ব্যারাকপুর পার্থভৌমিক অ্যানাউন্স হলো, উঠে দাঁড়ানো নিচে, আবার স্টেজ থেকে ডাইরেক্ট দিল্লি, আবার বিজেপি। এই লোকটার কথা আপনারা চিন্তা করুন। এর অর্থ কি? যে টিকিট দেবে আমি তার, অর্থাৎ তৃণমূল যদি আজকে তাকে টিকিট দিত, তাহলে তার কাছে আজও নরেন্দ্র মোদী দাঙ্গাবাজ। আর তৃণমূল তাকে টিকিট দেয়নি বলে আজকে নরেন্দ্র মোদী তার কাছে বিবেকানন্দের অবতার। এটা রাজনীতি হতে পারে না। এই জায়গা থেকে আমি আপনাদের বলছি, এই যে এখন এসআইআর এর ড্রাফট প্রকাশিত হলো, কেন এতগুলো কথা বলছি? মায়েরা দাদারা, এসআইআরটা কি? এসআইআর কিচ্ছু না, গ্যাসের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম, ওষুধের দাম যে বাড়ছে, সেটার দিকে আপনি যেন বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পারেন, তাই মোদিজির আরেকটা কৌশল। কারণ মোদিজি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে তার একটাই লক্ষ্য, নিজে এমন পাপ করো, এত বড় পাপ করো যে লোক তাকাবে না, কিন্তু লোক যেন তাকাতে না পারে, তাই লোককে ব্যস্ত করে রাখো। তাই কি কাজ? প্রথমেই ক্ষমতায় এলো, লোককে ব্যস্ত করার খেলা শুরু হলো ক্ষমতায় আসার 2 বছর পর থেকে। কবে ক্ষমতায় এসেছিলেন মোদিজি? 2014। প্রথম 2016 মোদিজি একদিন ঘুম থেকে উঠলেন, ব্রেকফাস্ট করলেন, বিকেলবেলা লিকার চা খেলেন, টিভি চালালেন, হঠাৎ করে মোদিজি এলেন প্রথম প্ল্যানিং নিয়ে। এবার শুভেন্দু অধিকারীর সম্পর্কে বলা হয়ে গেছে, অর্জুন সিংয়ের সম্পর্কে বলা হয়ে গেছে, মানে বঙ্গ বিজেপি শেষ, এবারে কেন্দ্রে, মানে এবার নরেন্দ্র মোদী সম্পর্কে কিছু বলবে। মানে এই যে একের পর এক নোটবন্দি, এসআইআর, এনআরসি, এসব একের পর এক জিনিস করে যায় না, সেটা নিয়েই বলবে। দেখি কি বলছে। मेरे प्यारे भाइयों बहनों, आज रात की 12 बजे से 500 और 1000 के नोट बंद।
মানুষ লাইনে দাঁড়ালো, ছোটাছুটি, এদিক ওদিক, চিৎকার চেঁচামেচি। 111টা লোক মারা গেল শুধু পশ্চিমবঙ্গে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি ধরালো? সবাইকে 2টা করে গোলাপি 2000-এর নোট। মা বলে ময়দা কিনে নিয়ে আয়। ময়দার দোকানে 2000-এর নোট নিয়ে যাচ্ছি, দোকানদার বলছে আমার কাছে ওই 2টাই নোট, খুচরা দেবে? সবার আপনাদের মনে থাকবে কি হয়েছে। হলো নরেন্দ্র মোদী কি বললো? কেন নোটবন্দি? বললো দুর্নীতিবাজদের টাকা শেষ হয়ে যাবে, কোটিপতিদের টাকা নষ্ট হয়ে যাবে, আর গরিবদের সেই টাকা ফেরত আসবে। কিন্তু যারা ব্যাংকের লাইনে দাঁড়ালেন, দেখা গেল ব্যাংকের লাইনে গরিব মানুষই দাঁড়ালেন, আম্বানি আর আদানি কিন্তু দাঁড়ালো না। তারপর কি দেখা গেল? বললো নোটবন্দি করে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। এমন কোমর ভাঙলো যে পুলওয়ামাতে বর্ডারের এপারে ঢুকে আমার 42টা জওয়ানকে মেরে দিল। এমন কোমর ভাঙলো যে কদিন আগে আবার আক্রমণ হলো পহেলগাঁওতে, আপনারা দেখেছেন, যার উল্টো দিকে পরবর্তীকালে অপারেশন সিঁদুর হলো। এমন কোমর ভাঙলো কদিন আগে দিল্লির লাল কেল্লার সামনে বিস্ফোরণ হলো। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই মায়েরা দাদারা, দিল্লির বুকে এরকম ঘটনা কোনোদিন দেখতে হয়নি। লাল কেল্লা, যারা দিল্লি ঘুরতে গেছেন প্রত্যেকে লাল কেল্লার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, কিন্তু মোদিজির ভারতবর্ষে লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আপনি আগে ছবি তুলবেন না, ভগবান আগে আপনার ছবি তুলবে, গ্যারেন্টি নেই। সন্ত্রাসবাদের নাকি কোমর ভাঙলো। তাহলে নোটবন্দি ব্যর্থ, কিন্তু কি জন্য করলো? মানুষকে ব্যস্ত রাখতে। আবার মোদিজি কিছু পাপ কাজ করলো, জিনিসপত্রের দাম বাড়ালো, আবার আপনি তাকিয়ে ফেলবেন, তাই আবার একদিন এলো বিকেলবেলা, মেরে প্যারে ভাই ও बहनों, आधार कार्ड के साथ बैंक का अकाउंट लिंक कर। এবার শুরু হলো মোদিজির লিঙ্কিং এর খেলা। আধারের সাথে ব্যাংক লিঙ্ক, আপনারা দাঁড়ালেন লাইনে, ঘুরলেন, চিৎকার করলেন, কষ্ট পেলেন, কয়েকটা দিন গেল, বাড়িতে সব কাজ ফেলে রেখে ছুটলেন, আবার একদিন এলো, মেরে প্যারে ভাই ও बहनों, আধার কার্ড के साथ ভোটার কার্ড লিঙ্ক করো। আবার করলেন, আবার কদিন একটু শান্তি পেলেন, আবার এলো, মেরে প্যারে ভাই ও बहनों, আধার কার্ড के साथ প্যান কার্ড লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়ালেন, করলেন, আবার মোদিজি দুদিন ঘুমালো, আবার পেট্রোলের দাম একটু বাড়লো, গ্যাসের দাম একটু বাড়লো। যেই আপনি চিৎকার করে মোদিকে গালাগাল দিতে যাবেন, আপনাকে চুপ করিয়ে মেরে প্যারে ভাই ও बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो, और अगर लिंक नहीं करोगे तो 1000 रुपया फाइन देना पड़ेगा। গ্যাসের কানেকশনে যারা লিঙ্ক করতে পারলেন, যারা পারলেন না 1000 টাকা করে ফাইনও দিলেন। আপনাদের অনেককে ফাইন দিতে হয়েছে 1000 টাকা। হলো এবার 2019-এ মোদিজি হঠাৎ করে বলার চেষ্টা করলো, मेरे प्यारे भाइयों बहनों, पूरा देश में एनआरसी होगा, अपने दादाजी का बार्थ सर्टिफिकेट ले आओ। মমতা ব্যানার্জির চাপে তখন আটকে গেল, আবার এলো এসআইআর, मेरे प्यारे भाइयों बहनों, दादू का बार्थ सर्टिफिकेट ले आओ। আপনি আমি সব খুঁজতে শুরু করলাম, কিন্তু 3টে জিনিসে খেয়াল রাখুন মায়েরা। প্রথমে আধার কার্ড লিঙ্ক করালো ব্যাংকের সাথে, তারপরে প্যান কার্ডের সাথে, তারপরে গ্যাসের কানেকশনের সাথে, তারপরে করলো এসআইআর। এসআইআর 12টা ডকুমেন্টের লিস্ট দিল, সেই লিস্টের মধ্যে আধার কার্ড নেই। বিজেপিকে আমরা প্রশ্ন করলাম, মোদিজি উত্তর দিন, শুভেন্দু বাবুরা উত্তর দিন। যদি বললো আধার কার্ড কেন রাখুনি লিস্টে, আধার কার্ড দিয়ে একজন মানুষ কেন তার নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না? আধার কার্ড তো তুমিই দিয়েছো আমাদের, আমরা তো যেতে চাইনি, সরকার দিয়েছে। বলছে না আধার কার্ড জাল হয়। আরে শুভেন্দু বাবু, আধার কার্ড যদি জালই হবে তাহলে গোষ্ঠীর মাথা এত কিছুর সাথে আধার কার্ডটা লিঙ্ক করালি কেন? সত্যি বাস্তব বাস্তব। নিজে শুধু এটা নয়, আগে ফোনের সিম কার্ড নরমাল ভোটার কার্ডের জেরক্স দিয়ে তোলা যেত, এখন সিম কার্ড কিন্তু আধার কার্ড লাগে, আর শুধু আধার কার্ড না, ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে। তাহলে আধার কার্ডের সাথে ব্যাংক, আধারের সাথে গ্যাস, আধারের সাথে প্যান, আধারের সাথে সিম, এই মোদী সরকার সবকিছুর সাথে আধারকে যুক্ত করে লাস্টে বলছে আধার কার্ড জাল হয় তাই চলবে না। চলবে না। তাহলে সরকারের ডকুমেন্ট যদি জাল হয় তার যায় কি জনতার? না। এই যে এগুলো করলো, এবার এই যে ধরুন বহু মানুষ যারা বুথে বুথে জীবিত, তাদেরও নাম বাদ গেল, এইরকম ভাবে 2 কোটি মানুষকে ক্যাম্পে রাখবে, 2 কোটি মানুষকে আবার লাইনে দাঁড়াতে হবে। এইগুলো কেন করছে? কারণ আপনি যেন নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় ঘটনার দিকে তাকাতে না পারেন। কি ঘটনা? আজকে গ্যাসের দাম 900 টাকার কাছাকাছি। কংগ্রেসের সরকার যখন দেশ ছেড়ে যায় তখন গ্যাসের দাম ছিল 430 টাকা, আজকে সেটা 900। পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। যারা বাইক চালান শুধু পেট্রোল ডিজেল বাড়লে তাদের ক্ষতি না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সবজি থেকে শুরু করে সবকিছুর দাম বাড়বে। কারণ ওই পেট্রোল লাগে ট্র্যাক্টরে, পেট্রোল লাগে চাষ করতে, যে যন্ত্রপাতিগুলো চলে সেগুলো চালাতে ডিজেল লাগে।
ফলে ওই ডিজেলের দাম বাড়া মানে চাষ করার খরচ বাড়া, চাষ করার খরচ বাড়া মানে জিনিসপত্রের দাম বাড়া। তাই পেট্রোল ডিজেলের দাম শুধু যারা বাইক চালায়, গাড়ি চালায় তাদের এফেক্ট করে না, গোটা সোসাইটিকে, গোটা সমাজকে এফেক্ট করে। তো দর্শক, দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অনেক বক্তব্য দিয়েছে, দীর্ঘ বক্তব্য। এতটা তুলে ধরলে আপনারাও বোরিং লাগবে দেখতে, আর এতটা ভিডিও বড় করার কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, এই যে ভিডিওটা, এটা দেখে আপনাদের কেমন লাগলো? কারণ এর আগের যে দেবাংশু ভট্টাচার্যের আরও 2-1টা ভিডিও বা 3-4টে ভিডিও হয়তো আমার করা আছে, তো সেগুলো আপনারা প্রায় বহু মানুষ দেখেছেন, 20, 25, 30 হাজার করে ভিউজ এসছে প্রত্যেকটাতে। তো সেই হিসাবে আপনারা যারা দেবাংশু ভট্টাচার্য বক্তব্যগুলো পছন্দ করে, সে আপনি বিরোধী হন বা তার দলেরই হন না কেন, বিরোধী হন না কেন, শুনতে বেশ মজা লাগে। তো সেটাই বলছিলাম, সেই শোনার জন্যই আপনাদের সামনে আবার একটা ভিডিও তুলে ধরলাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং তার বক্তব্যের সাথে আপনারা সমর্থনযোগ্য হতেও পারেন, নাও হতে পারেন, আপনারা যে একমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনাদের যদি তার ভিডিও নিয়ে, তার বক্তব্য নিয়ে কোনো কিছু বলার থাকে, অবশ্যই সেটি আপনারা আমাদের কমেন্ট বক্স খোলা রইল, আপনারা সেখানে জানাতে পারেন। এবং আরও নিত্য নতুন ভিডিও, আপডেট, নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।